ক্রমবর্ধমান ইন্টারনেটের ব্যবহার আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে, কিন্তু তার সঙ্গে বাড়ছে সাইবার হামলার ঝুঁকিও। আমরা কি করতে পারি? আমরা নিজেকে কি করে সুরক্ষিত রাখব? পন্থাগুলি বা কী কী? চলুন আজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচনার মূল বিষয় সাইবার সিকিউরিটি, আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরার স্টুডিওতে উপস্থিত রয়েছেন নিলিট আগরতলার সিনিয়র টেকনিক্যাল অফিসার বিনয় দাস। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আলোচনা যেহেতু এই সাইবার সিকিউরিটিকে নিয়ে, তাই এই বিষয়টি সম্পর্কে জানতে চাইছি, কি আসলে এই বিষয়টা? অ্যাকচুয়ালি দেখুন, ওয়ার্ডটা যেটা সাইবার সিকিউরিটি, সো সাইবার মিন্স আমরা যে আজকালকের দিনে যে ডিভাইসগুলি ইউজ করছি, এটা মোবাইল হতে পারে, ট্যাব হতে পারে, স্মার্ট টিভি হতে পারে। সো এই ডিভাইসগুলি সবগুলি কম্পিউটারের সঙ্গে কানেক্টেড, একটা নেটওয়ার্ক কানেক্টেড ডিভাইস, প্রিন্টার হতে পারে। তাছাড়া আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমরা ডিফারেন্ট ডেটাগুলি দিচ্ছি, এই সবগুলি ডেটাগুলি সবগুলি কোথায়? এগুলি যাচ্ছে সাইবার ওয়ার্ল্ডের মধ্যে, যেখানে ভার্চুয়ালি ওয়ার্ল্ড থাকে। এখন ওই পার্টিকুলার আমাদের যে জিনিসগুলি, ডেটাগুলিকে বলুন বা ডিভাইসগুলিকে বলুন, ওইগুলিকে সিকিউরিটি দেওয়ার যে মেকানিজমটা থাকে, এইটাকেই বলা হচ্ছে সাইবার সিকিউরিটি। তো এখন দেখুন আজকালকের দিনে কি হচ্ছে, যে বিশেষ করে আমি যে আলোচনা করব, আজকের যে টপিকগুলি আলোচনা করব, তার মধ্যে বেসিক্যালি আমি আলোচনা করব যে আমাদের মোবাইল ডিভাইসটা ইউজ করছি, যেটা আমাদের প্রতিনিয়ত দরকার পড়ে, এইটাকে কীভাবে আমি সিকিউরিটি প্রোভাইড করতে পারি। যেটা এখন বলতে পারি আমাদের কলের পর সবচেয়ে বেশি ফেমাস যে আমরা অ্যাপটা ইউজ করি, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপে আমি কীভাবে আমার অ্যাকাউন্টটাকে সিকিউরিটি দিতে পারি। আমরা অনেক সময় অনলাইন ট্রানজ্যাকশন করি, আমাদের ডিফারেন্ট ডেটাগুলি আমরা শেয়ার করি ডিজিটাল মিডিয়াতে। মিডিয়া মিনস লাইক সাপোজ আমি আমার একটা মেডিকেল টেস্টের রিপোর্ট আপলোড করছি, আমি ওষুধ কিনছি, আমি অনলাইন শপিং করছি। তো এই যে আমার ডেটাগুলি প্রতিনিয়ত আমরা শেয়ার করছি, এই ডাটাগুলিকে কিভাবে আমরা সিকিউর করব, কিভাবে আমরা সাইবার হাইজিন মেনটেন করব, এই সবগুলি নিয়েই হবে আমাদের আজকে আলোচনার বিষয়। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চাইছেন যে সাইবার সিকিউরিটি সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান সকলেরই থাকা উচিত? হ্যাঁ, ডেফিনেটলি থাকা উচিত। কারণ আমি যদি বলি সাইবার হাইজিনের ক্ষেত্রে যদি আমি বলি, তখন আমাদের দেখতে হবে যে আমাদের প্রত্যেকটা, সাপোজ আমি ডেটা শেয়ার করছি, ডেটা আমি শেয়ার করতে বুঝতে হবে আমি কার সঙ্গে শেয়ার করছি। অনেক সময় মোবাইলের মধ্যে আমাদের এখানে কল চলে আসে, আমার কাছে ডেটা চায়, ডেটা অনেক সময় একটা লিঙ্ক চলে আসে, যেটার মধ্যে ক্লিক করলে লটারি পাওয়া যায়, অনলাইন লটারি স্ক্যাম যেটাকে বলা হয়। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা কীভাবে ডেটাগুলিকে শেয়ার করি। সো অ্যাওয়ারনেস খুব দরকার। একটা ফোন আসলো, এসে বললো যে ওটিপি নাম্বার দিন, একদম শেয়ার করা উচিত নয়। এবং বিভিন্ন ডিভাইস সাপোজ আমরা ইউজ করছি, সাপোজ পার্সোনাল কম্পিউটার, আমার কাছে একটা কম্পিউটার আছে, আমাকে ডে বাই ডে দেখতে হবে যে অ্যান্টিভাইরাসগুলি আপডেটেড নিচ্ছে কি না। তো এইভাবে অনেকগুলি সিকিউরিটি মেকানিজম ফলো করা উচিত প্রত্যেকটা মানুষের। আচ্ছা, আসলে আমরা যে আজকের এই ডিজিটাল দুনিয়া দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত ডাটা চুরি হচ্ছে, কিংবা আমাদের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাচ্ছে, কিংবা ফিশিং অ্যাটাক হচ্ছে। আমি এক এক করে জানতে চাইবো আপনার কাছ থেকে। প্রথমেই আপনি আমাকে ফিশিং অ্যাটাক সম্পর্কে বলুন। এটা কি, কিভাবে কাজ করে, এবং সেটাকে কি করে রিকগনাইজ করা যায়? আচ্ছা, এটা একটা ফিশিং অ্যাটাক অ্যাকচুয়ালি কী হচ্ছে, অনেক সময় দেখবেন হয় আপনার মেইলের মধ্যে আপনার একটা লিঙ্ক আসবে যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, রিসেট করার জন্য। অনেক সময় আমাদের মোবাইলের মধ্যে SMS আসে যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, রিসেট করার জন্য। সো এইগুলি হচ্ছে ফিশিং, মানে আমরা যেটা বাংলাতে বলি মাছ ধরা। তো এখানে কি হয় যে আমাকে একটা বইও লিঙ্ক পাঠাবে এবং আমাকে আমার ডিটেলসের জন্য আমাকে লিঙ্কে ক্লিক করতে বলবে। মেবি এমন হতে পারে যে আমার মেইলটা অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার অর্গানাইজেশন থেকে আসেনি, কিন্তু আমরা কি করব, মানে কি হয় আমাদের মেল পাঠায়, তখন অনেকে না বুঝে ওই লিঙ্কে ক্লিক করে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা একটা ফেক ওয়েবসাইটে বা ফেক একটা রেজিস্ট্রেশন ফর্মে চলে যায়। তখন যদি ইনফরমেশন দেয়, ডেটা হ্যাকারের কাছে চলে যায়। কিভাবে দেখবেন, এটা হচ্ছে বড় কোশ্চেন। হ্যাঁ, আমরা কি করে বুঝতে পারবো? কারণ আমাদের সাধারণ মানুষের পক্ষে তো বোঝাটা অনেক ক্ষেত্রেই সম্ভবপর হয়ে ওঠে না। হ্যাঁ, তো এখন এই যে লিঙ্কটা আসে, এইটা দেখার সময় ফার্স্ট দেখতে হবে যে আপনাকে যদি SMS আসে, দেখবেন যে জায়গা থেকে পাঠানো হয়েছে, সাপোজ ব্যাংক থেকে পাঠালো, যে কোনো ব্যাংক থেকে যদি পাঠায়, মেসেজ যদি ব্যাংক রিলেটেড থাকে, তাহলে ব্যাংকের ওয়েবসাইট থেকে আসবে। ইউআরএলটা যদি ডিফারেন্ট হয়, তাহলে এটাতে ক্লিক করবেন না।
যদি আপনি কম্পিউটারে দেখেন মেলের মধ্যে দেখবেন ইউআরএল উপর যখন আপনি ক্লিক বাটনটা নিয়ে যাবেন দেখবেন নিচে ইউআরএলটা দেখাচ্ছে, বা রাইট ক্লিক করে দেখবেন, কপি করে রাইট ক্লিক করে আপনি কপি করবেন ইউআরএলটা, তারপর একটা ওয়ার্ড ডকুমেন্টে পেস্ট করে দেখবেন ইউআরএলটা ডিফারেন্ট, মিনস ফেক ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি যেটা খুব দরকার, স্পেলিং মিস্টেক হতে পারে। ফেসবুকে যে কেউ যদি স্পেলিং FACBOK BOOK BO0K হতে পারে। সো আমাদের সচেতন থাকতে হবে ওই জায়গায় যে আমি স্পেলিংটাও দেখতে হবে যে আমি ওয়েবসাইটটা যে ইউজ করছি ওর অ্যাকচুয়াল স্পেলিংটা কী, তারপর দেখে তারপর আমাদের নেক্সট ফার্দার যাওয়া উচিত। আচ্ছা, ইদানিংকালে আমরা আইডেন্টিটি থেফটের কথাও শুনে থাকি, আমরা বাঁচবো কী করে? দেখুন, আজকালকার দিনে আমরা সবই চাই সার্ভিসগুলি অনলাইন, যার জন্য আমরা কী করি, আমাদের ইনফরমেশনগুলি শেয়ার করি। ইট মে বি অ্যাড্রেস, আমাদের সাপোজ আমি যেটা বললাম আপনাকে প্রথমে যে আমরা কমার্স সাইট থেকে কিছু একটা কিনতে চাই, সো কিনতে যাওয়ার জন্য আমরা কী করি, আমাদের ইনফরমেশনগুলি দিই, আমাদের অ্যাড্রেসগুলি দিই। তখন কিছু কিছু জায়গাতে কি হয় যে ডেটাগুলিকে অ্যাডভার্টাইজমেন্ট অর্গানাইজেশনগুলি নিয়ে যায়, নেওয়ার পর এই ডেটাগুলি দিয়ে বিভিন্ন অফারগুলি চলে আসে। আমি যদি আপনাকে একটা বলি সিম্পল এক্সাম্পল, যেটা আপনি অনেকে ফেস করে থাকবেন, ইন্স্যুরেন্স। যখনই আপনার ইন্স্যুরেন্স শেষের দিকে হয়ে যায়, বাইকের হোক, গাড়ির হোক বা পার্সোনাল ইন্স্যুরেন্স হোক, দেখবেন আপনার কাছে ডিফারেন্ট অর্গানাইজেশন থেকে কল আসে। সো ডেটা নিশ্চয়ই ওদের কাছে আছে, ওরা কল করে। তো আমাদের কি করতে হবে, ডেটাটা বুঝে শেয়ার করতে হবে। আচ্ছা, এই যে আপনি বললেন যখন আমরা শেষ হয়ে যাচ্ছে তখন নানান ধরনের কল আসছে, তো বেসিক ইনফরমেশনসগুলো লিক হয় কি করে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলি লিক হওয়ার জন্য মেন প্রবলেমটা অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়, আমাদের মোবাইল থেকেও লিক হতে পারে, আমাদের অনেক সময় দেখা যায় যে ধরুন ব্যাংকেও যদি কোনো সময় যদি বড় অ্যামাউন্টের টাকা যদি ট্রানজাকশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের ঘটনার আমরা সম্মুখীন হয়ে থাকি। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসের দরকার। কারণ আমরা কি করি, এই যে ইনফরমেশনগুলি যায়, আর সাপোজ আমি আমি একটা ট্রানজ্যাকশন করলাম, আমার মোবাইলের মধ্যে SMS আসলো এত টাকা ট্রানজ্যাকশন, অটোমেটিক্যালি আপনার কাছে কিন্তু আপনার মোবাইলের মধ্যে যদি কিছু কিছু জিনিস ট্র্যাকিং সিস্টেম যেটাকে বলা হয়, মানে ব্রাউজারের মধ্যে ডু নট ট্র্যাক একটা অপশান আছে, আপনারা সবাই সার্চ করলে পেয়ে যাবেন। জাস্ট ওয়েব ব্রাউজারটা যেটা ইউজ করেন মোবাইলের মধ্যে, ক্রোম সাপোজ, লিখবেন ডু নট ট্র্যাক, আপনাকে সার্চে দেখাবে। ওইটাতে গিয়ে দেখবেন লেখা আছে ডু নট ট্র্যাক অফ। অফ মিনস আপনাকে ট্র্যাক হচ্ছে, আপনি এটা অন করে দিন। সো কী হচ্ছে, আমরা মোবাইলের মধ্যে অনেক সময় অজান্তে ডিফারেন্ট ওয়েবসাইট খুলি বা অ্যাপ ইনস্টল করি, এতে কি হয়, অ্যাড চলে আসে। তো এই যে অ্যাডগুলি চলে আসে বা ডিফারেন্ট যেটা বলা হয় অ্যাডওয়্যার যেটাকে বলা হয়, ওরা আমাদের ডেটাগুলি নিয়ে তারপর বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে শেয়ার করে। এখন বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় ফার্স্ট অফ অল তো হচ্ছে যে আমাকে বুঝে একটা, যেটা গুগল, যদি আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাহলে আমাকে এমন অ্যাপ ইনস্টল করতে হবে, অ্যাপগুলি ইনস্টল করে যেগুলি গুগল প্লে স্টোরে আছে, এবং গুগল প্লে স্টোরে দেখবেন প্লে প্রোটেক্ট বলে লেখা আছে। আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ এমনও কিছু অ্যাপ থাকে যেগুলিকে গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, তখন মানুষ ডাইরেক্ট ওয়েবসাইট থেকে ইনস্টল করে। তখন আমাদের কি করতে হবে, আমাদের কন্টিনিউ মনিটরিং করতে হবে আমাদের মোবাইলটাকে। কারণ কি হয়, অনেক সময় দেখবেন যে আপনি সাপোজ মোবাইলটাকে ইউজ করার সময় দেখবেন যে ডেটা আপনি যতটুকু ইউজ করছেন তার থেকে বেশি ডেটা যাচ্ছে। আপনি একটা ওয়েবসাইট খুলছেন, একটু পর পর অ্যাড আসছে, যে কোনো একটা কাজ করছেন, একটু পর পর একটা অটোমেটিক অ্যাড আসছে এবং আপনাকে বলছে যে না, একটা অ্যাপ ইনস্টল করার জন্য আপনাকে বারবার সাজেশন দিচ্ছে। সো এইটা হচ্ছে একটা ভাইরাস এফেক্টেড, আপনার মোবাইলে ভাইরাস এফেক্ট করেছে। আপনাকে কি করতে হবে, আপনাকে ফার্স্ট মোবাইলের সেটিংয়ে যাবেন, গিয়ে অ্যাপসে যাবেন এবং দেখবেন এমন অ্যাপস থাকবে যেটা কোনো নাম নেই, জাস্ট স্পেস নিয়ে রেখেছে, এইটাকে জাস্ট আনইনস্টল করবেন। আনইনস্টল করে মোবাইলটা রিস্টার্ট দেবেন, দেখবেন আপনার মোবাইলটা আবার সিকিউর হয়ে যাবে। তাহলে এই ধরনের কৌশলগুলো আমাদের অবলম্বন করতে হবে। কিন্তু ধরুন আমরা সাধারণ মানুষ তো বুঝতে পারি না কোন অ্যাপসটা ঠিক, কোনটা ঠিক নয়, কিংবা থার্ড পার্টির যে অথেন্টিফিকেশনের যে ধরনের অ্যাপসগুলো রয়েছে সেগুলোও কি ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, থার্ড পার্টি যদি ব্যবহার করতে চান তাহলে দেখবেন যে ট্রাস্টেড ওয়েবসাইট থেকে আসছে কিনা। আর আরেকটা খুব জরুরি, যদি আপনি চান যে আপনার মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল না হয় তাহলে আপনি অ্যাপলক সফটওয়্যারটা ইনস্টল করবেন। অ্যাপলক অনেক সময় এখনকার দিনে অ্যাপলকটা অ্যাকচুয়ালি মোবাইল কোম্পানি প্রোভাইড করে ওদের ডিভাইসের সঙ্গে।
অ্যাপ লক সফটওয়্যারটা দিয়ে আপনি কি করতে পারেন যে আপনি আপনার গুগল প্লে স্টোর এবং সেটিংটাকে আপনি লক করে দিন। আপনি যদি লক করে দিন তাহলে ওইখানে সফটওয়্যার ইনস্টল হওয়ার প্রবণতাটা খুব কম থাকে। কারণ এখানে একটা জিনিস ডিসকাস করার দরকার, যেটা হচ্ছে আজকালকার দিনে দেখুন মোবাইলটা এমন একটা জিনিস হচ্ছে বড়রা দরকার হয়, বাচ্চাদেরও দরকার হয়। আপনি অফিস থেকে বাড়ি যাবেন বা কাজ থেকে বাড়ি যাবেন, বাচ্চারা আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে নেবে। আপনি ভাববেন সারাক্ষণ পড়াশোনা করেছে বা একটু মোবাইলটা দেখুক, এই যে সে 10-15 মিনিট মোবাইলটা দেখলো, এটার মধ্যে সে গেমও খেলতে পারে, এটার মধ্যে ইউটিউবও দেখতে পারে বা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে সে ঘাটাঘাটি করতে পারে। না, আপনারা এই প্রসঙ্গে আমি বলছি যে সদ্য কিছু রিপোর্টস বেরিয়েছে, তার মধ্যে যে সেন্সর টাওয়ার্স বলে তাদের যে একটি প্রতিবেদনের মধ্যে দেখা যাচ্ছে যে 2024 সালের মধ্যে ভারত প্রায় 1.12 ট্রিলিয়ন ঘন্টা সময় ব্যয় করেছে মোবাইল ডিভাইসে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে কি পরিমাণ সময় আমরা ব্যয় করছি এই মোবাইলে সুরক্ষিত রাখার জন্য, মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য, তার সঙ্গে নিজের অ্যাকাউন্টসগুলোকে সুরক্ষিত রাখার জন্য। আবার যদি আমাকে একটু ধাপগুলি আবার বলে দেন, কি করতে পারি আমরা একদম? প্রথম আপনাকে ফার্স্ট কী করতে হবে? ফার্স্ট হচ্ছে মোবাইল ডিভাইসের যে প্রথম মোবাইলটাকে একটা লক করতে হবে। ইট মে বি প্যাটার্ন দিয়ে লক করতে পারেন, পিন দিয়ে করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবেন। তাহলে ফার্স্ট মোবাইলটাকে কেউ অন করতে পারবেন না। তারপর এটা করার পর নেক্সট হচ্ছে আপনাকে প্রত্যেকটা অ্যাপকে লক রাখা উচিত। বিশেষ করে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা কল এইগুলিতে লক রাখা উচিত। অ্যাপ লক দিয়ে সাপোজ ব্যাংকিং সাইটগুলিকে লক করে দিলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে লক করে দিলেন। এইগুলিকে যদি লক করে দিন তাহলে আপনার পক্ষে সুবিধা হবে, মানে মোবাইলটা আপনার সিকিউর থাকবে। মানে এই প্রসেসগুলো করতে আবার অনেক সময় তো শোনা যায় যদি ইন্টারনেটে যদি খোলা থাকে আর তার মধ্যেই যদি কল চলে আসে তাহলে আমার এই কল রেকর্ডিংও হয়ে যায়, কিংবা কেউ আড়ি পেতেও সেটা শুনতে পারে। তো সেইটা বন্ধ করার কি রাস্তা রয়েছে? দেখুন, ইন্টারনেটের যে কলটা যে চলে আসে, ফার্স্ট অফ অল কল বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সাপোজ আপনাকে ভিডিও কল করলো কেউ হোয়াটসঅ্যাপে, আননোন নাম্বার থেকে কল ওঠানোই দরকার নেই। আর এখনকার দিনে এমন সিস্টেম চলে এসছে যে মোবাইলের মধ্যে কল আসার সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে এটা কি স্প্যাম কল নাকি কারেক্ট কল। তো এইটা থেকে আপনি কি করতে পারেন, অ্যাটলিস্ট ওইটাকে ব্লক করতে পারেন। আপনার একটা কথা ঠিক, কারণ আপনার কল করার সময় কেউ যদি কল করে, এটা একটা খুব জরুরি দরকার, যেটা বলে সাইবার হাইজিন যেটাকে বলে। সাপোজ কেউ আপনাকে ফোন করলো, ফোন করার পর আপনি একবার দুবার হ্যালো বললেন, তারপর কেউ কিছু না বললে ফোনটা কেটে দেবেন বা আপনি কিছু বলবেন না। কারণ আপনি যখন এই কথাটাই বলছেন ওই সাইডে কেউ রেকর্ড করবে, আপনার ভয়েস রেকর্ড করে, কয়েকটা ওয়ার্ড থেকে এআই ইউজ করে ভয়েস রেকর্ড করে আপনার এইটাকে পরে বিভিন্ন জায়গায় অথেন্টিকেশন ইউজ করবে। এমনও হতে পারে সে আপনার বন্ধুকে ফোন করে আপনার ভয়েসে ক্লোন বানিয়ে বন্ধুকে ফোন করে ফিনান্সিয়াল হেল্প চাইতে পারে। শুধু ভয়েস না, অনেক সময় কী হয়, আপনার যদি ফটোটা থাকে, যেটা বলছি ভিডিও কল আননোন নাম্বার থেকে আসলে কিন্তু আপনি রিসিভ করবেন না ভিডিও কল। কারণ আপনার যদি একবার ফটো বা একটা ভিডিও নিয়ে নেয়, এইটাকে ডিপ ফেক ইউজ করে, যেটা এআই টেকনোলজি ইউজ করে একটা ডিপ ফেক ভিডিও বানাবে। মিনস আপনার মতো সেম দেখতে ভিডিও, কিন্তু এআই বানিয়েছে, অরিজিনাল না, ডুপ্লিকেট। ওইটা ইউজ করে ওইটাকে মিস ইউজ করতে পারে। ঠিক আছে, সাপোজ একটা ভিডিও ফোন করলো, করে ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট দেখিয়ে বললো যে আমার হেল্প দরকার, ফিনান্সিয়াল হেল্প, এত টাকা পাঠাও, এই ইউপিআই নাম্বার বা এই ট্রানজ্যাকশান ডিটেলসে পাঠাও। তো আমাদের উচিত যে আমাদের বুঝে শুনে কলগুলি রিসিভ করা। আপনি অনেকগুলো কথা বললেন একসঙ্গে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাও বললেন। একদিকে সাইবার ক্রাইম, অন্যদিকে ডিফেন্স সিস্টেম হিসাবে সাইবার সিকিউরিটি। এই উভয় ক্ষেত্রেই কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা রয়েছে? হ্যাঁ, উভয় ক্ষেত্রেই রয়েছে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমরা মানে অটোমেটিক্যালি কিছু কোডে একটা মডেল বানিয়ে দেওয়া, যে অটোমেটিক্যালি নিজস্ব আরও ডিফারেন্ট টাইপের প্যাটার্নের কোড বানিয়ে দেবে। এখন কি হচ্ছে, আমি মানে সাপোজ কেউ একটা কিছু লিখে দিল যে কীভাবে হ্যাক করতে, প্রসিডিউর দিয়ে দেবে। আবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমাদেরকে হেল্প করছে যে ভাইরাস রিলেটেড কিছু যদি হয় এটাকে ডিটেক্ট করে, ক্লাসিফাই করে, মানে অন্য মানে এটাকে এজ এ ভাইরাস আইডেন্টিফাই করা। একটা সিম্পল এক্সাম্পল বলছি, আমরা যেমন সবাই যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে বা যে কোনো ফোন থাকে, আমরা জিমেল ইউজ করছি বা যে কোনো মেল, আপনারা দেখবেন যে এটার মধ্যে স্প্যাম বলে কিছু মেলে চলে আসে। এই যে স্প্যাম বলে চলে আসছে, তো এই যে আইডেন্টিফিকেশনটা করছে,
এইটা কে করছে? এইটা করছে এআই টেকনোলজি। আপনি দেখবেন অনেক মোবাইল অর্গানাইজেশন টিভির মধ্যে অ্যাড দেখাচ্ছে যে ওরা ইন্ডিয়াস ফার্স্ট স্প্যাম ফিল্টার সেট আপ করে, ফিল্টারিং করে কলকে ব্লক করে। তো এইটা কীভাবে হচ্ছে? কারণ এটা এআই টেকনোলজি করছে। ওরা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে যে একটা কল এটা স্প্যাম কি না স্প্যাম না। সো এআই টেকনোলজি এখন সব দিকেই কাজ করছে, কিন্তু এআইকে আমাদের ভালোভাবে ইউজ করা উচিত, নিশ্চয়ই খারাপভাবে না। দর্শক বন্ধুরা, আপনারা সবাই দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সাইবার সিকিউরিটি। আমরা কি করে আজকের এই অত্যাধুনিক ডিজিটাল দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখব, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি আজকের আমাদের অতিথির কাছ থেকে। অতিথি রয়েছেন বিনয় দাস। আমরা সাইবার টেকনোলজি নিয়েও কথা বলছি, সাইবার সিকিউরিটি নিয়েও কথা বলছি, সাইবার ক্রাইম নিয়েও কথা বলছি। এক এক করে আমরা অনেক কিছু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে। এবারে যে প্রশ্নটা রাখতে চাইছি আপনার কাছ থেকে, জানতে চাইছি, সেটা হচ্ছে আমরা তো ধরুন সোশ্যাল সাইটসগুলো প্রচুর পরিমাণে এখন ব্যবহার করি, কি করে আমরা হ্যাকারদের কাছ থেকে তাদেরকে বাঁচাবো, মানে আমাদের অ্যাকাউন্টগুলিকে বাঁচাতে আমরা কি করতে পারি? দেখুন, অ্যাকাউন্টগুলিকে বাঁচানোর জন্য ফার্স্ট তো যেটাকে বললাম যে ফার্স্ট অফ অল আপনি অ্যাপ লক ইনস্টল করবেন আপনার যদি মোবাইল থাকে। আর যদি আপনার কম্পিউটার সিস্টেম থাকে তাহলে আপনি এটার মধ্যে সিস্টেমটাকে স্ট্রং পাসওয়ার্ড লাগাবেন, বিকজ স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে আপনাকে এটাকে সেভ করবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে কি, কিভাবে সেটাকে তৈরি করব? দেখুন, স্ট্রং পাসওয়ার্ড জিনিসটা হচ্ছে যে আপনি যখন পাসওয়ার্ডটা বানাবেন, পাসওয়ার্ড মানে আপনাকে সিকিউর করবেন, এটাকে সিকিউরিটি যেটাকে চাবি বলা হয়, এটা দেওয়ার সময় মিনিমাম এটা 8 ক্যারেক্টারের হতে হবে, 8টা ক্যারেক্টার হতে হবে। এইটার মধ্যে একটা ক্যাপিটাল হতে পারে, একটা স্মল ক্যারেক্টার হতে পারে ABCDর মতো, যেটা কিছু নাম্বার দেবেন, কিছু যেটা বলে আলফা নিউমেরিক ক্যারেক্টার @ দেন হ্যাশ ডলার, এই কিছু সিম্বল দেবেন। তো মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, যেটা একটা সিকিউর পাসওয়ার্ড হিসেবে গণ্য করা হয়। মিনিমাম 8টা, কিন্তু সেম নাম্বারের হতে হবে না, মিক্সচার হতে হবে, তখন এটা সিকিউর পাসওয়ার্ড হবে। কতদিন পর্যন্ত সেই পাসওয়ার্ডটাকে আমরা ব্যবহার করতে পারবো? দেখুন, এখনকার যেটা বলা হচ্ছে ম্যাক্সিমাম 90 ডেজের উপর তো এটা ব্যবহার করা ঠিক নয়, রিপিটেডলি চেঞ্জ করা উচিত। অনেক সময় যদি এটাও না জানেন আমি 90 ডেজ পরেই করব, যদি আপনার মনে হয় যে আমার পাসওয়ার্ডটাকে কেউ দেখে নিয়েছে বা এটাকে ইমিডিয়েট চেঞ্জ করা দরকার, হ্যাঁ, অনেক সময় আমরা কি করি স্ট্রং পাসওয়ার্ড বলি, কিন্তু পাসওয়ার্ড কি দিই, পাসওয়ার্ড @123, পি ক্যাপিটাল পাসওয়ার্ড @123। এটা তো স্ট্রং পাসওয়ার্ড বলা যাবে না। সো আমাকে এটাও দেখতে হবে যে আমার পাসওয়ার্ডটা স্ট্রং কিনা। যদি আমার মনে হয় যে পাসওয়ার্ডটা উইক, আমাকে ইমিডিয়েট পাসওয়ার্ডটা চেঞ্জ করা উচিত, চেঞ্জ করে এটাকে সিকিউর করা উচিত, যাতে আমাদের হ্যাকিংয়ের ওই প্যাটার্নটা না হয়। যেটা আপনাকে বলছিলাম যে ডিসকাশনে যেটা আমাদের ছিল যে মোবাইলের মধ্যে সিকিউরিটি, যেটা আপনি কোশ্চেন করেছিলেন। সো এখানে দেখুন, ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাপগুলিকে লক করা উচিত। কেন কোশ্চেন? এইটা একটাই কারণ হচ্ছে হ্যাকার যে অ্যাটাক করে ওরা যেমন অনলাইনও থাকে, ইনসাইডার অ্যাটাকারও থাকে। মিন্স মোবাইলটা কেউ রেখে গেল, কেউ মোবাইল থেকে দেখে নিল, কম্পিউটার অন ছিল, কম্পিউটার থেকে ফিজিক্যালি দেখে গেল। সো আমাদেরকে ফার্স্ট হচ্ছে পাসওয়ার্ড লক দেওয়া উচিত। নেক্সট হচ্ছে আমি যেই অ্যাপ ইউজ করি, ইট মে বি হোয়াটসঅ্যাপ, ইট মে বি ফেসবুক, আমাদের উচিত ওইখানে 2 ফ্যাক্টর ভেরিফিকেশান আছে। যেমন হোয়াটসঅ্যাপে আপনি বলি, হোয়াটসঅ্যাপের মধ্যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশান আছে। এইটা কি হয় 2 ফ্যাক্টর ভেরিফিকেশন? খুব সংক্ষেপে জানতে চাই। একদম সংক্ষেপে বলছি আপনাকে। এইটা হচ্ছে এইটার মধ্যে যদি আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশানটা সেট করে দিন, তাহলে আপনার ওই অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইস ইনস্টল হবে না। বিকজ হোয়াটসঅ্যাপ 2021-এ একটা ফিচার অ্যাড করেছিল যে আপনি আপনার অ্যাকাউন্টটা মাল্টিপল ডিভাইস ইনস্টল করতে পারবেন। তো এইটাই এখন হ্যাকারদের এক অ্যাডভান্টেজ ছিল। তো হোয়াটসঅ্যাপ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করেছে। আপনি যদি একবার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে একটা পিন সেট করে দিন, নেক্সট টাইম আপনি কেউ যদি আপনার ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কোনো জায়গায় ইনস্টল করতে চায়, তাহলে অটোমেটিক্যালি আপনার কাছে তো একটা ওটিপি হোয়াটসঅ্যাপ পাঠাবে, আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার মনের যে পাসওয়ার্ডটা ওইটাও ওকে দিতে হবে, যেটাও পাবে না, আপনার কাছে থাকবে। সো এটা খুব জরুরি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি ফ্যাক্টর ভেরিফিকেশন। আচ্ছা, যদি কেউ প্রতারিত হয়ে যায় বা হ্যাকড হয়ে গেল হ্যাকারদের দ্বারা, তখন উনি কি করবেন? ফার্স্ট অফ অল ওনাকে যে লোকাল পুলিশ স্টেশনে জানানো উচিত, দেন cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে রিপোর্ট করা উচিত, বা হেল্পলাইন নাম্বার
1930-তে কল করে ওনার নিজের অভিযোগ। অভিযোগটা জানানো উচিত। এবং শুধু এইটা না যে অভিযোগ জানালেই হবে, হেল্পলাইন নাম্বার আছে, যে সাইটটা বলেছি cybercrime.gov.in, ওই ওয়েবসাইটে এখনো গেলে অনেকগুলি এমন ক্রাইম রিলেটেড ভিডিওস, অ্যাওয়ারনেস ভিডিওসগুলো এখানে পাওয়া যায়। অ্যাজ এ জনসাধারণ সবাই এখানে গিয়ে অ্যাওয়ারনেস ভিডিওগুলি শোনা উচিত, এইটাই ওদের জন্য খুব হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে ধরুন এই যে আমরা ফার্স্ট রিপোর্ট আমরা আমাদের থানায়, পার্শ্ববর্তী থানায় গিয়ে করলাম, কিন্তু রিপোর্টের ধরনটা কীরকম ধরনের হবে? রিপোর্টের অ্যাকচুয়ালি ধরুন আপনি ধরুন, কারণ হ্যাকাররাও তো আজকাল ভীষণ স্মার্ট হয়ে গেছে, চতুর হয়ে গেছে, টেকনোলজি যত ফাস্ট হচ্ছে হ্যাকাররাও তত দূরই স্মার্ট। এখন তারা এরকম দিনকেই বাছাই করে যখন আপনি সরাসরি ব্যাংকের শরণাপন্ন হতে পারবেন না, হয়তো ব্যাংকের দীর্ঘ ছুটি রয়েছে, হয়তো শুক্রবারে বন্ধ, শনিবারেও বন্ধ, রবিবারেও বন্ধ, সোমবারেও বন্ধ, এরকম দিনটাই বাছাই করে নিল তারা। তখন আপনি কিন্তু সরাসরি ব্যাংকে গিয়ে করতে পারবেন না, যোগাযোগ করতে পারবেন না। তখন সেই ক্ষেত্রে বা রাত্রিবেলায় আপনি যোগাযোগ করতে পারছেন না, তখন আপনি কি করবেন? দেখুন তখন ফার্স্ট অফ অল তো হচ্ছে যে ওয়েবসাইটে গিয়ে তো রিপোর্ট করবে। ব্যাংকিং, প্রত্যেকটা ব্যাংকের একটা এইসব যে ট্রানজ্যাকশনগুলি হয়, ফ্রড ট্রানজ্যাকশনগুলি হয়, এইটির জন্য রিপোর্টিংয়ের জন্য একটা অলরেডি ওয়েবসাইট আছে। ওই ব্যাংকের সাইটে গেলে একটা অপশান আছে ফর্মে, ওইখানে গিয়ে ইমিডিয়েট অ্যাপ্লাই করতে পারে। ব্যাঙ্কগুলি যদি অ্যাপ কেউ ইনস্টল করে থাকে, ওই অ্যাপগুলির মধ্যে অপশান আছে যে ফ্রডেন্ট কোনো কেস যদি থাকে ইমিডিয়েটলি রিপোর্টিং করার জন্য। ইমিডিয়েট রিপোর্টিং করার সঙ্গে সঙ্গেই যে ব্যাংকিং অথরিটি থাকে ওরা কী করে অ্যামাউন্টগুলিকে হোল্ড করে রাখে যে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য। আচ্ছা, টোল ফ্রি নাম্বারেও কল করেও কি সেটা করা যেতে পারে? টোল ফ্রি নাম্বারও কল করে করা যেতে পারে। এটিএম এর পেছনে সেটা লেখা থাকে, তাই তো? এটিএম এর পেছনে লেখা থাকবে, ওইটার মধ্যে করতে পারে ওরা। আচ্ছা, বর্তমানে যে ধরনের এই যে প্রতারণার ফাঁদ তারা পেতে চলেছে, যাতে আমরা পা দিতে বাধ্য হয়ে যাচ্ছি। ধরুন অনেক সময় ওপার থেকে ফোন এলো যে আপনার ক্রেডিট কার্ড যদি চালু রাখতে চান তাহলে আপনি 1 টিপুন, যদি আপনি চালু না রাখতে চান বা হ্যাকারদের সঙ্গে কোনো ধরনের ইন্টারাক্ট করতে না চান তাহলে আপনি হ্যাশ টিপুন। কি প্রতিক্রিয়া আপনার, কি করবে? দেখুন ফার্স্ট অফ অল তো দেখতে হবে যে আমি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি কিনা, এবং না করলে তো ডেফিনেটলি কলকে রিসিভই করা উচিত নয়, কোনো রেসপন্স দেওয়া উচিত, কোনো কিছু প্রেস করারই দরকার নেই। কারণ আপনি যাই প্রেস করুন, এটা ওদের মধ্যে যেটা সেট করা আছে ওইটাই ওরা নেবে, অ্যাপ্লাই করুন আর না করুন। তাই আমাদের উচিত এটাকে এই কলটাকে কোনো রেসপন্সই না দেওয়া। আচ্ছা, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানের মধ্যে আমাদের যারা দর্শক বন্ধুরা যারা রয়েছে, যাদেরকে আপনি সচেতন করতে চান, তাদের উদ্দেশ্যে কিছুটা বলুন, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। তাদের একটাই কথা বলবো যে ফার্স্ট অফ অল যে সিকিউরভাবে আমাদের ডিভাইসগুলিকে ইউজ করা। যে কোনো ডিভাইস হতে পারে, স্মার্ট টিভি হতে পারে, মোবাইল ফোন হতে পারে, একটা ট্যাব হতে পারে। যখন দরকার তখনই নেট অন রাখা, বাকি সময় ইন্টারনেট অফ করে দেওয়া। সাইবার সচেতনতা সবার মধ্যে তৈরি করা, এবং যদি কোনো সাইবার ক্রাইম রিলেটেড অ্যাক্টিভিটি ওনাদের সঙ্গে হয় তখন প্রথমে প্যানিক না হওয়া, ফার্স্ট প্যানিক না হওয়া, আগে দেখা কি হয়েছে, কি স্টেপ নেওয়া যেতে পারে। cybercrime.gov.in পোর্টালে গিয়ে রেজিস্টার করা, বা 1930 যে হেল্পলাইন নাম্বার ওইখানে ফোন করে নিজের কমপ্লেনটা রেজিস্টার করা, তারপর বাকি স্টেপ নেওয়া। তাড়াহুড়ো করলে কোনো কিছু হবে না, আরও বেশি নিজেরই ক্ষতি হবে। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা এই ধরনের আলোচনা অবশ্যই চালিয়ে যাব আগামীতে। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।